গত 13 মে 2026 পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার একটা নোটিশ জারি করলো। নোটিশটা ছোট, মাত্র কয়েক লাইন, কিন্তু এই কয়েক লাইনের প্রভাব পড়ল সেখানে যেখানে কেউ আশা করেননি। সে প্রভাব আছড়ে পড়ল গ্রামীণ বাংলা সেই মানুষগুলোর ওপর যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে গরু পালে, দুধ বেচে, পশুর ব্যবসা করে সংসার চালান। নোটিশে কি ছিল? বলা হয়েছিল এখন থেকে কোনো গরু, বাছুর, ষাঁড়, বলদ বা মহিষ জবাই করতে হলে দুটো সার্টিফিকেট লাগবে, স্থানীয় প্রশাসনের সই আর সরকারি পশু চিকিৎসকের ফিট সার্টিফিকেট। এবং এই সার্টিফিকেট পাবে শুধুমাত্র সেই গরু যার বয়স 14 বছরের বেশি অথবা যে স্থায়ীভাবে অসুস্থ। এটা কোনো নতুন আইন নয়, এটা 1950 সালের পুরনো আইন, যেটা 7 দশকেরও বেশি সময় ধরে কাগজে ঘুমিয়েছিল। কিন্তু এই নোটিশের টাইমিংটা লক্ষ্য করুন। বকরি ঈদ 27 মে, নোটিশ এলো 13 মে, মাঝখানে মাত্র 14 দিন। এই নোটিশ বাজারে পড়লো একটা গ্রেনেডের মতো। নমস্কার, আমি দেবাশিস। আমি আজকে বলার চেষ্টা করব এই নোটিশের ধাক্কা কতদূর পর্যন্ত গেছে। গরু চাষের গোয়াল থেকে শুরু করে কলকাতার চামড়া কারখানা, দুধের বাজার, মুরগির দোকান, এমনকি আপনার রান্নাঘর পর্যন্ত। অনেকে মনে করেন এই আইন মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু সংখ্যাটা একটু দেখুন। বাংলায় গবাদি পশুপালনে যুক্ত 80% মানুষ কিন্তু হিন্দু। মুসলমানদের কাছে বিকল্প আছে, ছাগল ভেড়া দিয়েও কুরবানি দেওয়া যায়, কিন্তু হিন্দু গরু চাষির কাছে বিকল্প নেই। বকরি ঈদের বাজারে একটা গরু বিক্রি হয় 2 লাখ থেকে 5 লাখ টাকায়। স্বাভাবিক সময়ে সেই একই গরুর দাম শুধুমাত্র 10,000 থেকে 12,000 টাকায় থাকে। পার্থক্যটা বোঝা যাচ্ছে? এই একটা মরশুম মানে চাষির কাছে সারা বছর লোনের কিস্তি, সার কেনার টাকা, বীজের টাকা, মেয়ের পড়ার খরচ জোগানোর মরশুম। একটা গরু 7 থেকে 8 বছর দুধ দেয়, তারপর দুধ বন্ধ। এখন নিয়ম বলছে 14 বছরের আগে বিক্রি করা যাবে না, মানে দুধ বন্ধ হওয়ার পরে আরও 7-8 বছর পালতে হবে। প্রতি মাসে 9,000 থেকে 15,000 টাকা খরচ। একটা গরুর জন্য এই 6 বছরের হিসাব করুন, প্রায় 6.5 লাখ থেকে 10 লাখ টাকা শুধু খরচ। আর 14 বছর বয়সে সেই গরু কে কিনবে? সে তখন বুড়ো, অসুস্থ, কোনো বাণিজ্যিক মূল্য নেই। এই নিয়ম গরু বাঁচানোর নিয়ম নয়, এটা কিন্তু চাষিকে অর্থনৈতিক চাপে ফেলার নিয়ম। এবার আসুন এমন একটা জায়গায় যার কথা এই বিতর্কে হয়তো একদমই উঠছে না, বা উঠলেও খুব কম কথা বলা হচ্ছে। কলকাতার বানতলা, দক্ষিণ 24 পরগনার এই এলাকায় রয়েছে ভারতের সবচেয়ে বড় সমন্বিত চামড়া শিল্প এলাকা, কলকাতার লেদার কমপ্লেক্স। 1,100 একরেরও বেশি জমি জুড়ে রয়েছে 550-এর বেশি ট্যানারি। সেই একটা শিল্পাঞ্চল থেকেই শুধু রপ্তানি হয় বছরে 6,750 কোটি টাকারও বেশি। ভারতের চামড়া শিল্পের প্রধান উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে কলকাতা সবসময় শীর্ষ তালিকায় থাকে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশের পরেই পশ্চিমবঙ্গের নাম। সারা ভারতে চামড়া শিল্প প্রত্যক্ষভাবে 44 লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান করে। এই শিল্পের কাঁচামাল কি? গরু বা মহিষের চামড়া, যা আসে জবাইখানা থেকে। এখন যদি গরুর জবাই কমে যায়, চামড়ার সরবরাহ কমবে, কাঁচামালের দাম বাড়বে, আর রপ্তানি মূল্য তাহলে প্রতিযোগিতামূলক থাকবে না। এটা শুধু থিওরি নয়, অতীতে যখনই গরু পাচার বা জবাই নিয়ে বিধিনিষেধ এসেছে, বানতলার ট্যানারি মালিকরা কাঁচামাল সংকটের কথা বলেছেন। এখন দেশের মধ্যে জবাই বন্ধ হলে কী হবে ভেবে দেখুন। কলকাতার চামড়া শিল্পে কাজ করেন হাজার হাজার মানুষ, যাদের বেশিরভাগই কিন্তু হিন্দু এবং মুসলমান শ্রমিক। এই নীতির আজ কিন্তু তাদের গায়েও লাগবে। একটা কথা অনেকেই ভাবছেন না, গরু বিক্রি করতে পারলে চাষি নতুন গরু কেনেন, যে গরু আরও বেশি দুধ দেবে। এখন যদি পুরনো দুধ না দেওয়া গরু বিক্রি না করা যায়, তাহলে চাষির হাতে টাকা নেই, নতুন গরু কেনারও কোনো উপায় নেই। ফলে কি হবে? ডেয়ারি ফার্মগুলো সংকুচিত হবে, নতুন গরু আসবে না, দুধের উৎপাদন কমবে এবং দুধের দাম বাড়বে। পশ্চিমবঙ্গে দুধের বাজার শুধু কাঁচা দুধে সীমাবদ্ধ নেই। দই, ছানা, পনির, মিষ্টি, বাংলার মিষ্টি শিল্পের ভিত হলো কিন্তু দুধ। এই শৃঙ্খল দুর্বল হলে মিষ্টির দোকান, হোটেল, রেস্তোরাঁ সবখানে কিন্তু প্রভাব পড়বে। এবং এটা শুধু ছোট দোকানের বিষয় নয়, পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিতে কৃষিখাত মোট জিএসপিডির 17%-এরও বেশি। পশুপালন সে কৃষির একটা বড় স্তম্ভ। সেই স্তম্ভে ফাটল ধরলে পুরো ঘরটাই কিন্তু নড়তে শুরু করবে। এবার আসুন এমন একটা ব্যাপারে যেটা সরাসরি আপনাকে স্পর্শ করবে। অর্থনীতিতে একটা ধারণা আছে কমপ্লিমেন্টারি গুডস, মানে যে জিনিসগুলো একসাথে বিকল্প হিসাবে ব্যবহার করা হয়।
বাংলায় গরুর মাংস, মুরগি আর মাটন এই তিনটে কিন্তু পরস্পরের বিকল্প। এখন যদি গরুর মাংসের সরবরাহ কমে এবং দাম বাড়ে, যারা বিফ খান তারা কি করবে? বিকল্প খুঁজবে, মুরগি কিনবে, মাটন কিনবে। তার ফলে মুরগি আর মাটনের চাহিদা বাড়বে, আর চাহিদা বাড়লে দাম বাড়বে। ইতিমধ্যে এই মাসেই গরুর মাংসের দাম পশ্চিমবঙ্গে কেজিতে 280 টাকা থেকে 600 টাকা উঠে গেছে। মুরগি বা মাটন কিনতে যারা যান তারা বেশিরভাগই কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক। আগে যে বৈধ বাজারে এই গরু বিক্রি হতো, আজ সেই বাজার বন্ধ, কিন্তু পাচারকারীদের বাজার খোলা। অর্থাৎ সরকারি নিয়মে বৈধ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত, চোরা কারবারি লাভবান। এই পুরো আলোচনায় কিছু মানুষের কথা কেউ বলছেন না। কসাইরা, যারা জবাইখানায় কাজ করেন, যাদের রুজি সরাসরি নির্ভর করে গরু কেনাবেচার ওপর। পরিবহন শ্রমিকরা, যারা ট্রাকে করে গরু এক জেলা থেকে আরেক জেলায় নিয়ে যান। পশুখাদ্য বিক্রেতারা, যাদের ব্যবসা গরু পালার উপর নির্ভরশীল। আর ভেটেরিনারি ওষুধ বিক্রেতারা, গোয়ালের মজুরেরা। এই পুরো সাপ্লাই চেনটা এখন টালমাটাল, এবং এদের মধ্যে যদি হিন্দু মুসলমান সবার কথা ধরা হয় তাহলে ক্ষতিগ্রস্তের সংখ্যা লক্ষের ঘরে। আর একটা বিষয় মনে রাখবেন, ভারত কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তম বিফ এক্সপোর্টার। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বিফ বিদেশে যায়, মধ্যপ্রাচ্যে, দক্ষিণ পূর্ব এশিয়ায়, ইউরোপে। সেই রপ্তানি বন্ধ নেই, কারণ বড় কোম্পানিগুলোর কিছু হয় না, কিন্তু একজন ছোট গরু চাষি যিনি গরু বেচে সংসার চালান, তার কিন্তু রাস্তা বন্ধ হতে চলেছে। বড়দের জন্য বাজার খোলা, ছোটদের জন্য তালা। তাহলে সমাধান কি? এই ভিডিওটা শুধু সমালোচনার জন্য বানানো হয়নি, কারণ সমস্যা দেখিয়ে ছেড়ে দেওয়া কিন্তু সহজ কাজ, সমাধানের কথা বলাটাই কঠিন। যদি সরকার গবাদি পশু সত্যি রক্ষা করতে চান, তাহলে শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না, কিছু পদক্ষেপ নিতে হবে। যেমন গ্রাম পঞ্চায়েত স্তরে পর্যাপ্ত পশু চিকিৎসক নিয়োগ, যাতে ফিড সার্টিফিকেট সময় মতো পাওয়া যায়। বর্তমানে এই অবকাঠামো নেই। যারা ইতিমধ্যে লোন নিয়ে গরু কিনেছেন তাদের জন্য জরুরি ঋণ পুনর্গঠন। দুধ না দেওয়া গরু রাখার খরচের জন্য সরকারি ভর্তুকি, গোশালার মাধ্যমে অথবা সরকারি চাষিকে। বয়সসীমা পুনর্বিবেচনা, পশু চিকিৎসক এবং চাষিদের সাথে পরামর্শ করে। সর্বশেষে যারা এই নোটিশের আগেই গরু কিনেছিলেন বিক্রির উদ্দেশ্যে, তাদের জন্য সুনির্দিষ্ট ক্ষতিপূরণ। এগুলো না করে শুধু নিষেধাজ্ঞা দিলে এটা গরু রক্ষার নীতি নয়, এটা গরু পালকদের বিরুদ্ধে নীতি। আপনি কি এই পরিস্থিতির কথা জানতেন? যদি জেনে থাকেন তাহলে লিখুন কমেন্টে। নমস্কার।